নাটকীয়তা চলছে ভাবা যায় না। মুখ্যমন্ত্রী গিয়ে বলে আসলেন, ডাক্তাররা আন্দোলনরত সদর্থক মনোভাবে মুখ্যমন্ত্রী বাড়িতে চলে গেলেন। মুখ্যমন্ত্রী বাড়িতে নেমন্তন্ন করে তাদের সঙ্গে আলোচনা করলেন না, বরং ঘাট ধাক্কা দেওয়ার কথা পারলে প্রায় তার সঙ্গী সাথীরা বলে দিলেন। কি অপরাধ ওদের? ওরা তো সদর্থক মনোভাবে নিয়ে গেছিল। লাইভ স্ট্রিম হবে না, দুপক্ষের ভিডিও হবে না, সরকারি ভিডিও শেয়ার করা হবে না, রাজি না। শেষ পেশ যেটা অত্যন্ত স্বাভাবিক, মিনিটস দুপক্ষের সই থাকবে, তাও হবে না। কি গোপন করতে চান? কি মিথ্যা করতে চান? ভেতরে বলবেন একরকম, বাইরে গিয়ে আরেক রকমের মিথ্যা কথা বলবেন। এটা তো সরকারের অভ্যাসের মধ্যে আছে। সরকার তো সব মিটিং লাইভ স্ট্রিমিং করে। এখানে যেহেতু দুটো কথা কেউ বলবে, অতএব সেটা ধরা পড়ে যাবে। সেই কারণে চূড়ান্ত নাটকীয়তা, মিথ্যাকে যাতে ধরা না পড়ে যায় তার জন্য শেষমেশ ডাক্তারদের সঙ্গে অসম্মানজনক ব্যবহার করতে হলো, তাদের ডেকে ফেরত পাঠিয়ে দেওয়া হলো। কখনো চলতে পারে না। অপরাধ করেছে, স্বাভাবিক যা, সঙ্গত যা, সরকার তার থেকে সরে গেছে। নমস্কার, দর্পণ-তঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর বাড়িতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকও জট কাটল না, বৈঠকও হলো না। এবং বৈঠক শেষে যেভাবে জুনিয়র ডাক্তাররা তাদের রিয়াকশান দিলেন, যে তাদেরকে ঘাট ধাক্কা ধরে কার্যত বার করে দেওয়া হলো। এবং শেষ মুহূর্তে তারা নাকি চেয়েছিলেন যে ভিডিওগ্রাফি বা এই সব না করেই শুধুমাত্র মিনিটসের ভিত্তিতেই আলোচনা হোক, কিন্তু তখন নাকি জানিয়ে দেওয়া হয়েছে যে আর বৈঠক সম্ভব নয়। অর্থাৎ সবটাই একটা নাটকীয়। হঠাৎ মুখ্যমন্ত্রী সকালে চলে গেলেন স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনকারীদের ধর্ণা মঞ্চে। হঠাৎ মুখ্যমন্ত্রীর বাড়িতে আলোচনার প্রস্তাব নিয়ে জুনিয়র ডাক্তাররা চলে গেলেন এবং ফাইনালি কোনোটাই ম্যাচিওর করলো না। ফলে যা হওয়ার, অচল অবস্থা যা হওয়ার, সেই জায়গায় কিন্তু দাঁড়িয়ে রইল। কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার হলো যে এই দাবিটা কেন মুখ্যমন্ত্রী মেনে নিচ্ছেন না। ভিডিওগ্রাফি করার বা লাইভ সম্প্রচার করা এটা মেনে নিচ্ছেন না কেন? যতটুকু জানলাম আইনজ্ঞদের সঙ্গে কথা বলে, যে এটা নাকি সুপ্রিম কোর্টের কোনো বাধা নেই। কারণ সুপ্রিম কোর্টের তো মামলাটা হচ্ছে ঠিক এইভাবেই সরাসরি সম্প্রচার দেখা যাচ্ছে। তাহলে সেই নিয়ে আলোচনা সরাসরি সম্প্রচার করলে ক্ষতি কিসের? ফলে আইনজীবীরা মনে করছেন যে এটা কোনো মিটিংয়ের বা বৈঠকের বা জট ছাড়ানোর ক্ষেত্রে কোনো শর্ত হতে পারে না। ফলে এই শর্ত, আইনজীবীদের বক্তব্য যে মুখ্যমন্ত্রী অহেতুক চাপাচ্ছেন। তবুও জুনিয়র ডাক্তাররা রাজি হয়েছিলেন, কিন্তু ফাইনালি এটা হলো না। আসলে জেদ একটা বড় কঠিন রোগ বলতে পারেন। মনে পড়ছিল যে সিঙ্গুরের জমিতে 300 একর ছেড়ে দিতে হবে, এই জেদ ধরে গোটা একটা আস্ত কারখানাকে বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর। এই 300 একরের জমির কথা থেকে সরতে বারবার অনুরোধ করেছিলেন স্বয়ং সেই সময়কার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি বলেছিলেন যে এতটা জমি ছাড়া সম্ভব নয়, এতটা জমি বাদ দেওয়া সম্ভব নয়, তাহলে কারখানার আসল যে বিষয় সেটাই নষ্ট হয়ে যাবে। কিন্তু তখন বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি তা শোনেননি, তিনি জেদ ধরে দাঁড়িয়েছিলেন। তার ফলে যেটা হয় যে কারখানার গেটের সামনে সেই বিক্ষোভ চলতে থাকে এবং টাটারা কারখানা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন এবং পরে সেটাকে গুজরাটে নিয়ে যান। বাংলা কি হারিয়েছে আজ বাংলার মানুষ বুঝছে। বিশেষ করে ইয়াং জেনারেশন যারা চাকরি বাকরির জন্য সর্বত্র ঘুরে বেড়াচ্ছেন, অন্য রাজ্যে চলে যাচ্ছেন, একটা এই প্রজন্মের মানুষদের কাছে একটা ভয়ানক রাজ্য হিসাবে উপস্থিত হয়ে গেছে পশ্চিমবঙ্গ। সেই কিন্তু জেদ, ওই 300 একরের গো ধরে বসেছিলেন আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন তিনি বিরোধী নেত্রী ছিলেন, আজকেও তাই। আইনজীবীরা যখন বলছেন, বিশিষ্ট আইনজীবীরা যখন বলছেন যে এটা তো কোনো বাধা হতে পারে না,
বিকাশ ভট্টাচার্য থেকে শুরু করে অন্য সব বলছেন, তখন কেন তিনি এখানে জেদ ধরে রাখলেন? হয়তো এটাও হতে পারতো যে আলোচনার মাধ্যমে আজকেই মিটে যেত, মানুষ হয়তো কালকে থেকেই হাসপাতালগুলোতে পরিষেবা পেতেন। কিন্তু সেই জেদ আসলে এটা একটা বড় রোগ। এই রোগের কোনো চিকিৎসা নেই, এটা নিজেকে অভিজ্ঞতার ভিত্তিতে নিজেকে শুধরে নিতে হয়। আসলে মুখ্যমন্ত্রী হয়ে তাকে হাতজোর করে জুনিয়র ডাক্তারদের কাছে হাতজোর করে অনুরোধ করতে হচ্ছে। মুখ্যমন্ত্রী হয়ে তাকে ঘন্টার পর ঘন্টা বৈঠকের জন্য অপেক্ষা করতে হচ্ছে। এটা ভীষণ লাগছে মাননীয় মুখ্যমন্ত্রীর। তার দম্ভ, তার ঔদ্ধত্যর সঙ্গে এই জিনিসটা ঠিক মিলছে না। ফলে মিলছে না বলেই এই জেদাজেদির ক্ষেত্রে একটা বড় একটা বাধা হয়ে যাচ্ছে। আগেও বাধা হয়েছে, এখন আরও বড় বাধা হয়ে গেল। কিন্তু এইটা বলতে পারি পরিষ্কারভাবে যে জুনিয়র ডাক্তাররা যে দাবি করছেন, 5 দফা দাবির সঙ্গে যে দাবিটা তারা রাখছেন যে পুরোটাই লাইভ সম্প্রসারণ করতে হবে, ভিডিওগ্রাফি করতে হবে, এই দাবি থেকে কিন্তু জুনিয়র ডাক্তারদের সরে আসা উচিত নয়। আমি মনে করিয়ে দিতে চাই যে পশ্চিমবঙ্গের বহু মামলা সুপ্রিম কোর্টে আছে যেখানে দেখা গেছে যে ভিডিওগ্রাফি ভুল হয়েছে এবং সেই ভিডিওগ্রাফি এডিট করে জমা দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের ভৎসনা সহ্য করতে হয়েছে। ফলে এক্ষেত্রেও যে হবে না এরকম কোনো গ্যারান্টি নেই। ফলে জুনিয়র ডাক্তারদের উচিত এই দাবিটায় তারা যেন ঠিক থাকেন, কোনোভাবেই যেন এই দাবির প্রতি নরম না হয়। ঠিকই তাদের কষ্ট হচ্ছে, এই বৃষ্টি ঝড় জল উপেক্ষা করে রাজপথে বসে আছেন। দেখলাম মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে অনেক জুনিয়র ডাক্তার বললেন যে আমরা 30-31 দিন রাস্তায় বসে রয়েছি। আর মুখ্যমন্ত্রী সামান্য নিজের বাড়িতে 3 ঘন্টা বেশি অপেক্ষা করতে পারলেন না। ফলে এই যে আবেগপ্রবণ জুনিয়র ডাক্তারদের কথা এবং লড়াইয়ের ময়দানে নেমে কে জিতলেন কে হারলেন তা হিসাব না করে জুনিয়র ডাক্তাররা বলছেন যে আমরা শেষ সম্মানটা ওনাকে দিতে চেয়েছিলাম বলেই আজকে ওনার বাড়িতে এসেছিলাম, কিন্তু সেই সম্মানটা আমরা পেলাম না। এবং শেষে যা বক্তব্য দেখলাম তাতে তারা বলছেন যে তারা ঘাট ধাক্কা দিয়ে তাদেরকে নাকি বার করে দেওয়া হলো। ফলে স্বাভাবিকভাবে জটিলতা রয়েই গেল এবং জুনিয়র ডাক্তারদের আন্দোলন যে জায়গায় ছিল সেই জায়গায় রয়ে গেল। যে দাবির ভিত্তিতে আন্দোলনগুলো ছিল সরকারের মানা উচিত তা নিয়ে কোনো আলোচনাও হলো না। সেই জেদ কিন্তু, সেই একটা বিষয়ের জেদ কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর আজকেরও আলোচনা ভেস্তে দিল। ফলে নিঃসন্দেহে এই বিষয়টা ভাবা উচিত, প্রশাসনে যারা আছেন স্বয়ং মুখ্যমন্ত্রীর ভাবা উচিত যে এই জেদই কিন্তু সিঙ্গুরকে শেষ করে দিয়েছিল এবং বাংলার শিল্পায়নের ভবিষ্যৎকে পুরো নষ্ট করে দিয়েছিল। এই জেদও যদি এরকম ধরে থাকেন তাহলে আজকে কিন্তু আরও কিছু সম্ভাবনা, আরও কিছু স্বপ্ন এই রাজ্যের শেষ হয়ে যাবে। এমনিতেই নানা দুর্নীতির আবর্তনে এই সরকারের বিরুদ্ধে হাজার রকম অভিযোগ যা বিচারাধীন রয়েছে। ফলে স্বাভাবিকভাবে এই জায়গায় দাঁড়িয়ে এই জেদ থেকে যদি সরে আসতে না পারেন তাহলে কিন্তু বিপদ, আরও কঠিন অবস্থার মধ্যে রাজ্যের মানুষ পড়বে, যেটা নিঃসন্দেহে কেউ চান না। ফলে আমরাও চাইব যে মুখ্যমন্ত্রী তার জেদ থেকে সরে আসুন। যখন আইনজীবীরা পরিষ্কারভাবে বলছেন, তারাও নিশ্চয়ই জেনেই বলছেন যে কোনো প্রয়োজন নেই, এই আইনের পরামর্শ নেওয়ারও কোনো প্রয়োজন নেই। এই অনুষ্ঠান, এই আলোচনা পুরোটাই ভিডিওগ্রাফি বা পুরোটাই লাইভ সম্প্রসারণ করা যেতেই পারে। এর সঙ্গে কোনো রকম বিরোধ নেই সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের, কারণ সুপ্রিম কোর্টের হিয়ারিংটাও তো লাইভ সম্প্রসারণ হয়। ফলে এখন বিরোধ থাকবে কেন? কোনো গোপন ব্যাপার তো নয় এই আলোচনাটা জুনিয়র ডাক্তাররা চাইছেন রাজ্যের মানুষ জানুক তারা কি আলোচনা করছেন এবং সরকার কি দিতে চাইছেন, যাতে স্বচ্ছতা বজায় রাখে। এই স্বচ্ছতা বজায় রাখার জন্য জুনিয়র ডাক্তারদের যে চেষ্টা, সেই চেষ্টার পাশে প্রশাসনের থাকা উচিত।
যখন আইনি কোনো বাধা নেই বলছে রাজ্যের বিশিষ্ট আইনজীবীরা, আশা করি প্রশাসন এ ব্যাপারে ভাববেন, জেদ ব্যাপারটা থেকে বেরিয়ে এসে তারা আরও বেশি মানুষের স্বার্থে, এই রাজ্যের সরকারি হাসপাতালের পরিষেবার স্বার্থে তারা আরও বেশি উদ্যোগী হবেন, এটাই আশা করব। আজকের এপিসোড এইটুকু, পরের এপিসোডে অন্য বিষয় নিয়ে আসছি। ধন্যবাদ।